কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। সেদিন আমি আর আমার বড় বোন জাহ্নবী বাড়িতে একা ছিলাম। দিদি বিধবা ছিলেন, তবে দেখতে এত সুন্দর আর আকর্ষণীয় ছিলেন যে তাকে দেখে যে কারো মাথা ঘুরে যেতে পারত। স্নান সেরে বাইরে এলেন তিনি, আর তখন তাকে দেখে আমি যেন নিজের হুঁশ হারিয়ে ফেললাম। দিদি তখনও যৌবনের রঙে ভরা ছিলেন, আর তার উপস্থিতি আমার উপর গভীর ছাপ ফেলেছিল। সেই সময় আমার ভাবি তাসির প্রসবের দিন ঘনিয়ে এসেছিল, আর মা তার সঙ্গে সূর্য হাসপাতালে গিয়েছিলেন। যাওয়ার সময় মা অনেক জিনিসপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মা বলে গিয়েছিলেন তাকে অন্তত ৩-৪ দিন হাসপাতালে থাকতে হবে। এটা ভেবে আমার মনটা খুশিতে ভরে উঠেছিল, কারণ এখন আমি বাড়িতে একা থেকে নিজের মর্জি মতো সময় কাটাতে পারবো। তখন আমার বয়স ছিল ২০ বছর। একটা টকবগের যুবক ছিলাম। এই বয়সে ছেলেরা তো সবাই নিজের ইচ্ছে মতো জীবন চালাতে চায়। আমিও তাই ভাবছিলাম, এবার থেকে যা খুশি তাই করতে পারবো। কিন্তু আমার মাথায় এটা একদমই আসেনি যে এমন একটা সুযোগ আমার সামনে চলে আসবে, যেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। এত অল্প বয়সে কোনো নারীর সঙ্গে একান্তে সময় কাটানো, তাও আবার এমন নির্জনতার মধ্যে, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার ছিল। মা দুপুরের দিকে গিয়েছিলেন, আর মাত্র ১ ঘন্টা কেটেছিল যখন বাড়ির দরজায় নাড়ার শব্দ হলো। দুপুরবেলা বাইরে থেকে কেউ আসবে, এটা ভেবে আমি একটু অবাক হয়ে গেলাম। মা তো বাড়িতে নেই, তাহলে কে এলো? একটু ভেবেচিন্তে দরজার কাছে গেলাম, আর দেখি বড় বোন জাহ্নবী দাঁড়িয়ে আছে। লাল শাড়িতে তাকে অপরূপ সুন্দর লাগছিল। তার ভেজা চুল থেকে পানি ঝরছিল, যেটা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছিল। তাকে দেখেই আমার বুকের ভেতর ধুকভুক শুরু হয়ে গেল। মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরি, কিন্তু তা তো আর করতে পারি না, কারণ এতদিন আমার আর জাহ্নবী দিদির মধ্যে তেমন কোনো ঘনিষ্ঠতা ছিল না। জাহ্নবী দিদি আমাকে দেখে মুচকি হেসে ভেতরে আসার অনুমতি চাইলেন। আমি তাড়াতাড়ি দরজা খুলে তাকে পথ করে দিলাম, আর আদর করে বললাম, দিদি, তোমার অনুমতি চাওয়ার কি দরকার? এটা তো তোমারই বাড়ি। জাহ্নবী দিদি জোরে হেসে উঠলেন, তারপর বললেন, ঈশান, তোমার এই কথাটাই আমার খুব ভালো লাগে। তুমি আমাকে কখনো পর ভাবো না। দিদির হাতেও আজও এক গ্লাস তাজা দুধ ছিল। তিনি সবসময় দুধের গ্লাস নিয়ে আমাদের বাড়িতে আসতেন, আর সোজা আমার দিকে এগিয়ে দিতেন। এখন তো আমার দুধ খাওয়ার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি তৎক্ষণাৎ দিদির হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে সবটা শেষ করে দিলাম। এটা দেখে দিদি হাসলেন, তারপর আমার কাছে এসে বললেন, তোমার আবার তাজা দুধ খুব পছন্দ, তাই না? আমি তৎক্ষণাৎ আশু চোখে মাথা নাড়লাম। তিনি আমার হাত ধরে আমার পাশে বসালেন। এ প্রথমবার জাহ্নবী দিদি আমার হাত ধরলেন। তার স্পর্শে আমার শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি আস্তে করে বললেন, ঈশান, তুমি জানো, আমার স্বামীরও আমার তাজা দুধ খুব পছন্দ ছিল, কিন্তু তার খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে গেল। আমাদের একসঙ্গে সময়টা খুব কম কাটানো হয়েছে। তার চলে যাবার পর থেকে আমি খুব একা বোধ করি। এই কথা আমি ছাড়া আর কেউ জানে না, তাই তো প্রতিদিন তোমাদের বাড়িতে চলে আসি। আমি মুচকি হেসে তার কাঁধে হাত রেখে বললাম, তুমি কেন এত চিন্তা করো? আমরা তো আছি তোমার সঙ্গী। আমি সবসময় তোমার খেয়াল রাখার চেষ্টা করি। কখনো কিচ্ছু দরকার হলে একদম নিঃসংকোচে আমাকে বলতে পারো। আমার কথা শুনে জাহ্নবী চোখে একটা অদ্ভুত চমক দেখা গেল। তিনি বললেন, সত্যি বলছো? তুমি আমার সব কথা মানবে? আমি জোরে জোরে মাথা নাড়লাম। তিনি আস্তে করে আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি তোমার সঙ্গে শুতে চাই। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? জাহ্নবী দিদির মুখ থেকে এমন কথা শুনে আমার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি তখন মাত্র ২০ বছরের ছেলে। প্রথমবার কোনো নারী আমার এত কাছে এসেছে। শোবার ঘরে যাওয়ার কথা শুনে আমি আরও লজ্জায় পড়ে গেলাম। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কি হলো, তুমি কি আমার কথা রাখবে না? তার কথার ধরন এত মায়াবী ছিল যে আমি নিজেকে আর থামাতে পারলাম না।
হয়তো এটা আমার বয়সের দোষ ছিল, নয়তো সেই অনুভূতিগুলো যেগুলো অনেক দিন ধরে আমার মনে চাপা পড়েছিল। আর আমি দিদির হাত ধরলাম, আর কিছু না ভেবেই তাকে আমার ঘরে নিয়ে গেলাম। তিনি চুপচাপ ওড়নাটা একপাশে রেখে আমার বিছানায় শুয়ে পড়লেন। সত্যি বলতেই জাহ্নবী দিদির কাছ থেকে এমন আচরণ আমি একদম আশা করিনি। তিনি আমাদের বাড়িতে এসেছেন মাত্র 1 মাস, এর আগে কখনো আমাদের মধ্যে এমন কোনো কথা হয়নি। আজ হঠাৎ করে তিনি আমার বিছানায় এসে শুয়ে পড়লেন, আর আমিও তার সঙ্গে বিছানায় চলে গেলাম। জাহ্নবী দিদি আমার কান ধরে মুচকে হেসে বললেন, তুমি তো বেশ দুষ্টু ছেলে। আমি তার দিকে হাত বাড়ানোর আগেই তিনি এমন কিছু করলেন যে আমার হুঁশ উড়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন আপনি? তিনি হেসে বললেন, এটাও তো ভালোবাসার একটা ধরন। তিনি আমার পায়ের কাছে বসে পড়লেন, আর তারপরে 4 ঘন্টা যা কিছু করলেন সেটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। মনে হচ্ছিল জাহ্নবী দিদি যেন খুব অভিজ্ঞ নারী, এসব তার কাছে নতুন কিছু নয়। উপরওয়ালার কৃপায় হঠাৎ আমার মনে পড়ে গেল, কিছুক্ষণ আগে আমি তার দেবরকে তার বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম। আর এই মুহূর্তে যে অবস্থায় তিনি দরজায় দাঁড়িয়েছিলেন সেটা ছিল একটা চমকে দেওয়া মুহূর্ত। আমি ভাবতে শুরু করলাম, জাহ্নবী দিদি কি তার দেবরের সঙ্গেও এমন করে? সবাই তার সম্পর্কে একই কথা বলতো, তার দেবরের সঙ্গেও নাকি তার সম্পর্ক আছে। আর কিছুক্ষণ পরেই আমার সব প্রশ্নের জবাব মিলে গেল যখন জাহ্নবী দিদি টানা 4 ঘন্টা আমার সঙ্গে সেই সব করলেন। জাহ্নবী দিদি একজন সুগঠিত সুন্দরী আর যৌবনবতী নারী ছিলেন। তার শরীরের গঠন ছিল আকর্ষণীয়। মাত্র কয়েক মাস আগেই তিনি আমাদের পাশের বাড়িতে এসে উঠেছিলেন। প্রথম প্রথম আমাদের সঙ্গে তার তেমন জানাশোনা ছিল না। একদিন তিনি তাজা দুধ নিয়ে আমাদের বাড়িতে এলেন আর মায়ের সঙ্গে নিজের পরিচয় দিলেন। তখন জানতে পারলাম তিনি একজন বিধবা নারী, একা থাকেন, তার সঙ্গে কেউ ছিল না, শুধু তার দেবর ছাড়া, যে মাঝে মধ্যে তার সঙ্গে দেখা করতে আসতো। জাহ্নবী দিদি বলেছিলেন তার খরচও তার দেবরই চালায়। তিনি শুধু নরম স্বভাবেরই ছিলেন না, ভালোবাসতে যেন একজন নারীও ছিলেন। যেদিন জাহ্নবী দিদি প্রথমবার আমাদের বাড়িতে তাজা দুধ নিয়ে এলেন, আমি তাড়াতাড়ি সেই দুধটা খেয়ে ফেললাম, কারণ তার হাতে তৈরি তাজা দুধ আমার খুব পছন্দ ছিল। দুধটা এতটাই সুস্বাদু ছিল যে জাহ্নবী দিদি যখন তৈরি করে আনতেন তাতে আমারও কিছুটা ভাগ বসাতে ইচ্ছে করত। আমাদের এই পছন্দ দেখে তিনি বললেন, আমি যখনই আসবো তোমার জন্য এই দুধ অবশ্যই নিয়ে আসবো। বাবাও কয়েকবার বলেছিলেন, অচেনা মেয়ে মানুষের কাছে ছেলেকে এভাবে পাঠানো ঠিক না, পাড়ায় কি কথা উঠবে, কিছু উল্টোপাল্টা হয়ে গেলে কি হবে। কিন্তু মা বাবার কথায় কান দিতেন না। তিনি বলতেন, জাহ্নবীর সাহায্য করতে হবে আমাদের। এরপর থেকে জাহ্নবী দিদি প্রতিদিন আমাদের বাড়িতে আসতে লাগলেন, আর আমিও প্রতিদিন তাজা দুধ খেতে পেলাম। মাঝে মধ্যে মা তাকে বাড়ানো করতেন, রোজ রোজ দুধ আনতে হবে না, এতে ঈশানের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু জাহ্নবী দিদি হেসে বলতেন, ঈশান কি আমার পর? আমার এত সাহায্য করে, তাকে 1 গ্লাস দুধও খাওয়াতে পারবো না? জাহ্নবী দিদির এই ভালোবাসার কাছে মা চুপ হয়ে যেতেন, আর আমিও তার প্রতি শ্রদ্ধা করতাম। তিনি আমাদের বাড়িতে আসতে শুরু করার মাত্র 15 দিন হয়েছিল। তখন আমার ভাবি সে তার মায়ের বাড়ির লোকজন আমাদের বাড়িতে রেখে গেল, কারণ তার প্রসবের সময় হয়ে এসেছিল। মায়ের বাড়ির নিয়ম ছিল প্রথম সন্তান স্বামীর বাড়িতেই হবে, আর সব খরচ স্বামীর পরিবার বহন করবে। আমার বাবা সরকারি চাকরি করতেন, আমাদের টাকার অভাব ছিল না, সে আমার ভাবি, তাই মায়ের এতে কোনো আপত্তি ছিল না। কিন্তু জাহ্নবী দিদি মাকে বললেন, এটা ঠিক না, কেউ এভাবে নিজের সম্মান ফেলে চলে যায় না, এটা তো স্বামীর ঘরের বাচ্চা, তাদেরই জন্ম দেওয়া উচিত। জাহ্নবী দিদির কথা শুনে মা বুঝালেন, ঠিকই বলছেন, কিন্তু এখন আর কি করা যাবে। তবে এর ফল হলো এই যে মা জাহ্নবী দিদির কাছে জিজ্ঞেস করলেন, কোন হাসপাতালে নিয়ে যাব। তাসি ভাবি আসার পর থেকে জাহ্নবী দিদির আনাগোনা একটু বেড়ে গিয়েছিল। তিনি প্রায়ই ভাবির সঙ্গে বসে কি যেন আলাপ করতেন, আর আমি দূর থেকে শুধু দেখতাম। বোধহয় মেয়েদের ব্যাপার ছিল, তাই আমি কখনো মাঝে পড়িনি। কয়েকদিন পর এক সন্ধ্যায় ভাবি আমাকে বলে, অরুণ, আমাকে একটু আমার বাপের বাড়ি নিয়ে যা, কিছু জিনিস আনতে হবে। আমি অবাক হলাম, ভাবির শরীর ভালো ছিল না, এমন অবস্থায় এত দূর যাবার কি দরকার। তবু ভাবলাম হয়তো কোনো জরুরি জিনিস লাগবে। তারপর ভাবি আমার সঙ্গে তার বাপের বাড়ি গেলেন, আর ফেরার সময় একটা বড় কালো ঝোলা নিয়ে এলেন। পরের বার জাহ্নবী দিদি যখন আমাদের বাড়িতে এলেন, ভাবি তাকে বললেন, আপনার কথা মতো আমি সব কিছু মাকে এনে দিয়েছি। আপনি যদি আমার চোখ না খুলে দিতেন, আমি বুঝতেই পারতাম না যে আমি কত বড় ভুল করেছি। জাহ্নবী দিদি ভাবিকে আদর করে জড়িয়ে ধরে বললেন, তোমরাই আমার আপনজন। এখন আমি আত্মীয়তার মর্ম বুঝতে পেরেছি। আমার স্বামী মারা যাবার পর থেকে আমি একদম একা হয়ে গিয়েছি। জাহ্নবী দিদি আমার সাহায্যের জন্য আসতেন,
কিন্তু প্রতিবারই যেন একটা এহসানের ভার রেখে যেতেন। তিনি বললেন, আমি একদম একা হয়ে গিয়েছি। এই বলতে বলতে তার চোখে পানি চলে এলো। ভাবি তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বললেন, আপনি একদম একা নন, এখন থেকে আমাদের বড় বোন। তারপর দুজনে হেসে গল্প শুরু করলেন। জাহ্নবী দিদি এখন প্রতিদিন আমাদের বাড়িতে আসতে লাগলেন। যেদিন ভাবি শরীরটা খুব খারাপ হলো, আমরা বিশেষ করে তাকে ডেকে বললাম, ভাবিকে যে কোনো সময় হাসপাতালে নিয়ে যেতে হতে পারে। ঈশানের কিছু লাগলে আমি ওকে বলে দেব, ও আপনাকে জানিয়ে দেবে। জাহ্নবী দিদি হেসে বললেন, ভাবি এখন আর চিন্তা কিসের, আমি নিজে রান্না করে ঈশানকে খাওয়াবো, আপনাকে কষ্ট করতে হবে না। এটা শুনে মায়ের মনে শান্তি এলো, আর রাতটা এভাবেই কেটে গেল। মা ভাবিকে হাসপাতালে নিয়ে যাননি। সকালে আমি কোনো কাজে বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম জাহ্নবী দিদির দেবর তার দরজায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে ভেতরেও ঢুকে গেল। আমার মাথায় এলো না, এ কেমন দেবর যে সাহায্য করে আবার এহসানও জাহির করে। কয়েকবার জাহ্নবী দিদির মুখে তার দেবরের কথা শুনেছি, আর আমার সে একদম পছন্দ ছিল না। একদিন মিনা স্টোরে দাঁড়িয়েছিলাম, দোকানদার জিনিস দিতে দিতে বলল, জাহ্নবী তো অদ্ভুত মেয়ে মানুষ, মনে হয় প্রতিদিন তার বাড়িতে লোক আসে, জানি না কি সম্পর্ক তার। তার কথায় আমার রাগ উঠে গেল। আমি বললাম, ও তার দেবর, খরচের জন্য আসে। দোকানদার আমার কথা শুনে জোরে হেসে বলল, বাবা, তার দেবরের তো মজাই মজা, যুবতী ভাবির বাড়িতে খরচ দিতে আসে। দোকানদারের কথায় আমার রাগে গা জ্বলে উঠল, কিন্তু চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। বাড়ি পৌঁছে শুনলাম ভাবির শরীর আরও খারাপ হয়েছে। মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। মা অনেক জিনিস বেঁধে ফেলেছিলেন আর আমাকে রিকশা আনতে বললেন। রিকশা আনতে বেরোতেই দেখলাম জাহ্নবী দিদির দেবর ফিরে লাগছে। জাহ্নবী দরজায় দাঁড়িয়েছিল শুধু লাল রঙের জোড়ায়, তাকে অপরূপ সুন্দর লাগছিল। তার চুলগুলো খোলা আর সেখান থেকে পানি ঝরছিল। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম, কিন্তু তারপরই ভাবির শরীরের কথা মনে পড়ল। আমি তাকে সবটা জানিয়ে দিলাম। তিনি তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি রিকশা নিয়ে ফিরতেই দেখলাম মা আর জাহ্নবী মিলে ভাবিতে রিকশায় তুলছেন। তারপর মা ৩-৪ দিনের জন্য হাসপাতালে চলে গেলেন। জাহ্নবী দিদি তার বাড়িতে ফিরে গেলেন। আমি আরাম করে বাড়িতে বসলাম, কারণ এখন আমি পুরোপুরি একা। কিন্তু কয়েক ঘন্টা পরেই জাহ্নবী দিদি আবার আমাদের বাড়িতে চলে এলেন। সেই একই লাল জোড়া পরা, চুল খোলা, তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এই প্রথমবার আমরা দুজন একা মুখোমুখি হলাম। তার হাতে ছিল দুধের গ্লাস। গত 1 মাস ধরে আমি এই দুধ খাচ্ছি। আমি তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেললাম। তারপর তার ইচ্ছে মতো তাকে আমার শোবার ঘরে নিয়ে গেলাম। কিন্তু বিছানায় শুতেই জাহ্নবী বিলি আমার পায়ের কাছে বসে পড়লেন আর বললেন, আমার ভালোবাসার ধরনটা দেখো। তার এই আড্ডায় আমাকে মুগ্ধ করে ফেলেছিল। এর মাঝেই জাহ্নবী দিদি তার ওড়না তুলে আমার দুটো পা বেঁধে ফেললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি করছেন? তিনি এগিয়ে এসে আমার ঠোঁটে হাত রাখলেন, তারপর বিছানার চাদর দিয়ে আমার দুটো হাত বিছানার পাশে বেঁধে দিলেন। আমার ভেতরটা উত্তেজনায় ভরে উঠল। একজন সুন্দরী যৌবনবতী নারী আমার সঙ্গে আছে, আর তিনি নিজেই আমার সঙ্গে সময় কাটাতে প্রস্তুত। এটা আমাকে বিছানায় আটকে রাখছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে তাকে অনুভব করার আগেই এমন কিছু ঘটল যে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমাকে বেঁধে জাহ্নবী দিদি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর অনেকক্ষণ ফিরলেন না। কিছুক্ষণ পর আমার চোখ খুলে গেল, দেখি 3 ঘন্টা কেটে গেছে। বাড়িতে পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল জাহ্নবী দিদি ছাড়াও আর কেউ আছে। তারপরে এই জাহ্নবী দিদির দেবর আমার ঘরে ঢুকলো। তাকে দেখে আমার হুঁশ উড়ে গেল। এই সময় আমাদের বাড়িতে সে কি করছে? তারপর দেখলাম জাহ্নবী দিদির হাতে সেই কালো ঝোলা, যেটা ভাবি তার বাপির বাড়ি থেকে এনেছিল। তিনি তাড়াতাড়ি ঘরে চোখ বুলিয়ে কিছু দামি জিনিস সেই ঝোলায় ভরতে লাগলেন। তারপর দুজনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। যাওয়ার সময় জাহ্নবী দিদির দেবর বলল, আমার বউয়ের এত খেয়াল রাখার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বাড়ি থেকে যা নেওয়ার পারে আমরা নিয়েছি। এখন তুমি এভাবেই বাঁধা থাকো, কারোর জন্য অপেক্ষা করো। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। জাহ্নবী দিদি বিধবা ছিলেন না। এই লোকটা তার দেবর নয়, তার স্বামী। আস্তে আস্তে বুঝতে পারলাম তারা একটা বড় চালাকি করেছে। শুধু আমাদের বাড়িতে জায়গা করে নেয়নি, বাড়ির সব জিনিসের খবরও জেনে নিয়েছে। জাহ্নবী দিদি আমার কাছে এসে হেসে বললেন, তোমার মতো ছেলেদের জালে ফাঁসানো আমার কাছে খুব সোজা। দেখো, তুমি আমাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছো। এই বলে তিনি হেসে আমার গালে হাত বুলিয়ে তার স্বামীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি এমনভাবে বাঁধা ছিলাম যে বুঝতে পারছিলাম না কি করব, কাকে ডাকবো, কার কাছে সাহায্য চাইব। প্রায় 4 ঘন্টা আমি এই অবস্থায় বন্দী ছিলাম। রাত 8টার দিকে বাবা অফিস থেকে ফিরলেন। আমাকে এই অবস্থায় দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি আমাকে খুলে দিলেন, আর আমি তাকে সব খুলে বললাম। বাবা মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমার মাকে আগেই বলেছিলাম কোনো অচেনা মেয়ে মানুষকে এত বাড়িতে ঢুকতে দেওয়া ঠিক না।
আমি আর বাবা মিলে পুরো বাড়ি খুঁজলাম। আমাদের হুঁশ উড়ে গেল, বাড়ির সব দামি জিনিস গয়না সব গায়েব। ভাবির জিনিসের মধ্যে কি কি নিয়েছে তাও জানি না। ভাবির শরীর ভালো ছিল না, তাই তাকে কিছু বলিনি, কিন্তু মাকে সব জানালাম। শুনে মা খুব কাঁদতে লাগলেন। মা বললেন, জাহ্নবী দিদির কথায় তাসি ভাবি তার বাপের বাড়ি থেকে সব গয়না নিয়ে এসেছিল। জাহ্নবী দিদি তাকে বলেছিল, তোমার মা যদি তোমার গয়নার ওপর হাত দেয় তাই সব নিজের কাছে রাখো। ভাবি তার কথায় ভুলে সব গয়না এখানে এনেছিল, আর জাহ্নবী দিদি সেগুলো সহজেই হাতিয়ে নিয়েছে। মা পুলিশে অভিযোগ করলেন, কিন্তু জানা গেল জাহ্নবী দিদি আর তার স্বামী শহর ছেড়ে পালিয়ে গেছে। এটা তাদের দুজনের পেশাই ছিল। জাহ্নবী দিদি বিধবার ভান করে কারো বাড়িতে ঢুকে পড়তেন, বাড়ির সব খবর জেনে নিতেন, তারপর সুযোগ পেলেই সব লুটে নিতেন। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত তাদের এতটা পৌঁছে দেওয়ার জন্য আমি দায়ী। আমি যদি তার ইচ্ছামতো তাকে আমার কাছে না আনতাম, তাহলে হয়তো এসব কিছুই হতো না। আমার আবেগের কারণে আমার পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেল। মাঝে মধ্যে ভাবি, যদি জাহ্নবীর দুধে ঘুমের ওষুধ মেশানো না থাকতো তাহলে হয়তো সব আলাদা হতো। তবুও মনে হয় আমি তো ঘুমিয়েই পড়তাম। তাকে শোবার ঘরে আনি আর না আনি, যা হলো তাতে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। আজও এর জন্য আমার মন খারাপ হয়। এটা আমার ভুলের জন্যই ঘটেছে। মায়ের অনুপস্থিতিতে আমার জাহ্নবী দিদিকে বাড়িতে ঢুকতেই দেওয়া উচিত হয়নি। অনেক সময় মেয়েরা এমন ভুল করে ফেলে যে তারা নিজের শ্বশুরবাড়ির কথা বা দুঃখগুলো অচেনা মেয়ে মানুষের কাছে বলে বসে। আমরা জানি না কে কখন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে নেমে। আমাদের খুব সাবধানে থাকা উচিত। বাড়ির কথা কোনো অচেনার সঙ্গে একদম ভাগ করা উচিত না, সে মেয়ে মানুষই হোক না কেন। তাসি ভাবি তার শ্বশুরবাড়ির কথা জাহ্নবী দিদির কাছে বলেছিল, আর সেই সুযোগ নিয়েই জাহ্নবী তার সব গয়না হাতিয়ে নিয়েছে। যদি ভাবি তার শ্বশুরবাড়ির কথা না বলতো তাহলে হয়তো গয়নাগুলো বেঁচে যেত। ভাবির বাপের বাড়ির লোকেরা যখন শুনল শ্বশুরবাড়িতে চুরি হয়ে তার গয়নাও গেছে, তখন তারা খুব হইচই করল। তার মা তাকে অনেক বকল, কেন গয়না নিয়ে শ্বশুরবাড়ি গেলি? এতে তার স্বামীর চোখেও সে খারাপ হয়ে গেল। ভাবির একটা ভুলে তার অনেক ক্ষতি হয়ে গেল। আজও সে লজ্জায় পড়ে মায়ের কাছ থেকে গয়না বাঁচাতে শ্বশুরবাড়ি এনেছিল, আর সেখান থেকে চুরি হয়ে গেল। কিছু মেয়ে মানুষ এমনও আছে যারা যুবকদের আবেগ জাগিয়ে তাদের সম্পদের লোভ করে। যখন তাদের হাতে সব চলে আসে তখন আর পিছনে ফিরেও তাকায় না। এই ঘটনায় আসল দোষী কে? আমার দোষ কি যে আমি একটা অচেনা মেয়েকে একা সময় বাড়িতে ঢুকতে দিয়েছি আর আবেগে ভরে তার সব কথা মেনে চলেছি? নাকি মায়ের দোষ, যিনি বাড়ির সব কথা একটা অচেনা মেয়ের কাছে বলেছেন আর তার ওপর এত ভরসা করেছেন যে সব জানিয়ে দিয়েছেন? নাকি জাহ্নবীর মতো মেয়েদের দোষ, যারা অন্যের একবারের ভরসা শেষ করে দেয় আর সুযোগ পেলেই সব লুটে নেয়? আজকাল ভালো করতে গেলে যেন খারাপই হয়। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।